এই শাপলার বাড়ির গল্প। তাহলে শুরু করো। এক ছিল ছোট্ট একটা মেয়ে, তার বাড়ির পাশে ছিল শাপলায় ভরা একটি জমি। একদিন নদীর জল বাড়তে বাড়তে সব কিছু ডুবিয়ে দিল, কিন্তু মেয়েটা হাল ছাড়লো না। সে বলল, শাপলাগুলো যদি জলের মধ্যে বাঁচতে পারে, তাহলে মানুষও বুদ্ধি করে জলের উপরে ঘর বানিয়ে বাঁচতে পারে। তারপর ঠাকুমা, ও ঠাকুমা, দেখো না, আজ কত শাপলা ফুটেছে। হ্যাঁ, সে তো দেখছি। বলি, তুই তো রোজই ফুল গুনিস, তবু গোনার শেষ হয় না তোর। এই জমিটা আমার সবচেয়ে ভালো লাগে। বর্ষা এলেই মনে হয় আমাদের বাড়ির পাশে বুঝি একটা আলাদা ফুলের দেশ হয়েছে। ফুলের দেশ দেখতে দেখতে আবার কাদায় পা দিস না যেন। বাবা, তুমি সব সময় শুধু কাদা আর বেড়ার কথা বলো, একবার শাপলাগুলো দেখো। দেখেছি, সুন্দর তো বটেই, কিন্তু নদীর দিকে একবার তাকালে বুঝবি, শুধু ফুল দেখলে চলবে না। নদীর কি হয়েছে? কিছু হয়নি, তবে জল একটু বেড়েছে। একটু নয় রে অমল, কত 3 দিন ধরে চোখে পড়ার মতো বাড়ছে। বর্ষার সময় নদীর জল বাড়বেই মা, প্রতি বছরই তো বাড়ে। হ্যাঁ, প্রতি বছরই বাড়ে ঠিকই, কিন্তু এবারে স্রোতের শব্দটা যেন অন্য রকম লাগছে। জল কি আমাদের শাপলাগুলো নিয়ে যাবে? এখনই অমন কথা ভাবিস না। কিন্তু যদি নিয়ে যায়? জল এলে শাপলা ডুবে যাবে, আবার জল নামলে ফুটবে। সব শাপলা কি আবার ফিরে আসে? না রে, সব কিছু কি আগের মতো ফিরে আসে? আসে না রে। তবে মানুষ যদি শক্ত থাকে, তবে হারানো জিনিসের বদলে নতুন কিছু গড়ে নিতে পারে। আমাদের বাড়িটাও কি একদিন নতুন করে গড়তে হবে? এই সকালবেলায় এমন কথা কোথা থেকে শিখলি? তোমরা যখন নদীর থেকে তাকিয়ে চুপ করে থাকো, তখন আমার খুব ভয় করে। ভয় পাস না রে, আমরা তো আছি। হ্যাঁ, তোর ঠাকুমা ঠিকই বলেছে, যতদিন আমরা একসঙ্গে আছি ততদিন কোনো বিপদকে একা মোকাবিলা করতে হবে না। তাহলে আমি শাপলাগুলো দেখে রাখবো। আচ্ছা, ঠিক আছে, দেখে রাখ। তবে দুপুরের আগে কিন্তু ঘরে চলে আসবি। বাবা, তুমি নদীর দিকে এতবার তাকাচ্ছ কেন? কারণ নদীকে যারা কাছে থেকে চেনে, তারা তার মুখ বদলালে বুঝতে পারে। হ্যাঁ রে, কথাটা তুই ঠিকই বলেছিস। আজকের আকাশটাও যেন মনটা কেমন করে দিচ্ছে। আমি কিন্তু চাই না শাপলার জমিটা হারিয়ে যাক। আমিও চাই না, তবে যা আসবে তার সঙ্গে লড়াই করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন ঠাকুমাকে নিয়ে বাড়ি যা। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? বেড়ার শেষ বাঁশটা বসাচ্ছিলাম। বলি, বেড়াটা ঠিক করলেই কি সব ঠিক হয়ে যাবে? না, কিন্তু যা পারি সেটা তো করতে হবে। ধানের দাম নেই, ঘরে চাল কম, তার উপরে এই বর্ষার খরচ। তুই একা সব সামলাবি কি করে? যতটা পারি সামলাবো, চিন্তা করে তো আর ধান বাড়বে না। ওরে, তোর মুখে কথাটা তো বেশ সহজই শোনায়, কিন্তু রাতে যখন হিসেব করি তখন তো দেখি হাতে কিছুই নেই। এইবার ধানটা ভালো হলে একটু সামলানো যেত। তা হ্যাঁ রে, ওই নিচু জমির ধান নিয়ে তোর কি মনে হয়? জল বেশি হলে ক্ষতি হবে। শুধু ধান নয় রে অমল, আমাদের বাড়িটাও তো নিচু জায়গায়। আগে থেকেই যদি মানুষ ঘাবড়ে যায়, তখন আসল বিপদে কে কি করবে? না রে, আমি ভয় দেখাচ্ছি না, শুধু সাবধান হতে বলছি। ঠিক আছে,
আজ রাতে শুকনো কাঠটা ঘরের উঁচুটাকে তুলে রাখবো। আর শোন, যদি সম্ভব হয় তবে ধানটুকুও ওপরে রাখিস। মা, তুমি এত বছর সংসার চালিয়েছ, আমি জানি তোমার কষ্ট কত, কিন্তু এবার যদি জল বাড়ে আমি তোমাকে আর শিউলিকে নিরাপদে রাখার ব্যবস্থা করব। সে না হয় রাখলি, কিন্তু তুই নিজে? আমি তো থাকবই। তুই তো ছোটবেলা থেকেই এমন, নিজের ভাগেরটাও অন্যের হাতে তুলে দিতিস। এখন সে কথা মনে করিয়ে কি হবে? ওরে, আমি তো মা, মায়েদের সব কথাই মনে পড়ে। মা, একটা কথা বলি। হ্যাঁ রে, বল। যদি জল সত্যি বাড়ে তখন তুমি শিউলিকে নিয়ে উঁচু জায়গায় চলে যাবে। আমার কথা শুনে দেরি করবে না। তা তুই কোথায় যাবি? ঘরটা যতক্ষণ সম্ভব সামলাবো। না রে বাবা, ঘর বাঁচাতে গিয়ে আমি তোকে হারাতে পারবো না। ঠিক আছে, তুমি যা বলছো মনে রাখবো। ওরে, এই নদীর দিকে আর একবার দেখে আয়। ঠিক আছে, এখনই যাচ্ছি। তুই আজ এত চুপ করে আছিস কেন? শাপলার জমিটার কথা ভাবছি। আবার সেই জমি? তুই হাসছিস কেন? ওটা ডুবে গেলে আমি কি দেখবো প্রতিদিন? জল তো বর্ষায় বাড়ে, পরে আবার নেমেও যায়। কিন্তু যদি সব শাপলা নষ্ট হয়ে যায়? তোর ঠাকুমা কি বলেনি জল নামলে আবার ফুটবে? বলেছেন, কিন্তু সব কথা কি সত্যি হয়? তুই এমন কথা বলছিস কেন? বাবা আর ঠাকুমা নদীর দিকে তাকিয়ে কথা বলে, তারপর আমাকে কিছু বলে না। মনে হয় বড় কিছু হতে পারে। আমার বাবাও বলেছে নদীর স্রোত নাকি বেড়েছে। দেখলি, আমি মিথ্যা বলছি না। না, তা বলছি না, তবে আগে থেকে কাঁদতে বসলে হবে? আমি কাঁদছি না। চোখে জল কেন? এটা জল নয়, বাতাসে চোখ জ্বলছে। আচ্ছা, তোর কথাই ঠিক। তবে একটা কথা বলি, শাপলা ডুবে গেলেও তুই আবার ফুল দেখবি, হয়তো অন্য জায়গায়। অন্য জায়গায় শাপলা আমার ভালো লাগবে না। কেন? কারণ এই শাপলাগুলো আমি সকালে উঠে দেখি, স্কুল থেকে ফিরে দেখি, ঠাকুমা যখন প্রদীপ জ্বালান তখনও দেখি। তাহলে তোর কাছে ওগুলো শুধু ফুল নয়? না, ওগুলো যেন আমাদের বাড়ির একটা অংশ। তুই শাপলার জন্যও কাঁদিস, মানুষের জন্যও কাঁদিস। তুই খুব নরম মনের। নরম মন থাকলে কি বিপদ বেশি আসে? জানি না, তবে বিপদ এলে শক্ত হয়ে দাঁড়াতে হয়। আমার বাবা আর ঠাকুমা আছে, আমি একা নই। এখন আমি যাই, আমার শাপলাগুলো গুনবো। ঠিক আছে, সাবধানে যা। ঠাকুমা, আমাদের ঘরটা কত পুরনো? তোর বাবা যখন ছোট ছিল তখন এই ঘরটা করা হয়েছিল। যদি ঘরটা ভেঙে যায়? কেন রে, এমন কথা বলছিস কেন? নদীর জল বাড়ছে, বাবা আর তুমি দুজনেই চিন্তা করছো। ওরে, চিন্তা করছি বলেই তো সাবধানে আছি। যদি সত্যি ঘর ভেঙে যায়, আমরা আমরা কোথায় থাকবো? যেখানে মাথা গোঁজার জায়গা পাবো সেখানেই থাকবো, কি আর করব। কিন্তু আমাদের নিজের ঘর? ওরে, ঘর ভাঙলে আবার ঘর তোলা যায়। এত সহজ? হ্যাঁ, হ্যাঁ রে, জানি সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। যদি সব কিছু ভেসে যায়? না রে না, সব কিছু একসঙ্গে ভেসে যায় না।
তুমি কিভাবে এত নিশ্চিন্ত থাকো? আমি নিশ্চিন্ত নই রে, শুধু তোকে ভয় দেখাতে চাই না। তুমি ভয় পাও? তুই আছিস বলেই তো আমার ভয়। নিজের জন্য যতটা ভয়, তোদের জন্য তার চেয়ে বেশি হয়। বাবা কি আমাদের বাঁচাতে পারবে? তোর বাবা তো প্রাণ দিয়ে চেষ্টা করবে, কিন্তু বিপদের সময় শুধু একজনের শক্তিতে সব হয় না। তাহলে সবাইকে একসঙ্গে থাকতে হবে, কেউ কারো হাত ছাড়বো না। আমি তোমার হাত ছাড়বো না। জল বাড়লে যদি আমি বলি যে ঘর ছাড়তে হবে, তখন আবার কান্নাকাটি করবি না। শাপলার জমিটা ছেড়ে যেতে হলে? হ্যাঁ, তখনও যেতে হবে। তুমি কি শাপলাগুলোকে ভালোবাসো না? ভালো তো বাসি রে, তোর চোখে আনন্দ দেখি বলে আরো বেশি ভালোবাসি। তাহলে জল নেমে গেলে আমরা আবার শাপলা দেখব। ওরে, জমিটা যদি থাকে অবশ্যই দেখব। আর যদি না থাকে? তখন যেখানে কাদা থাকবে সেখানেই আবার জীবন খুঁজব। তুমি সব সময় এমন কথা বলো কেন? কারণ জীবন আমাকে অনেকবার শিখিয়েছে যে কিছু হারালে বসে থাকলে চলবে না। আমি তোমার সঙ্গে থাকবো। থাকবি রে, থাকবি। আর মনে রাখিস, ঘরটা মাটির হলেও সংসারটা কিন্তু মানুষের। বুঝেছি ঠাকুমা, আমি তাহলে শাপলাগুলো দেখে আসি। অমল, আজ সকালে নদী দেখতে গিয়েছিলি? কি ছিলাম, আগের চেয়ে অনেক ফুলে উঠেছে। মাঠের এই দিকটা দেখেছিস? এইমাত্র দেখে আসলাম, আর দুদিন যদি এমন থাকে ক্ষতি হয়ে যাবে। দুদিনের কথা বলছিস কেন? রাতের বৃষ্টিটা দেখেছিস? আমার মনে হয় এবার একটু সাবধানে থাকা দরকার। আমিও তাই ভাবছি। তোর বাড়িটা তো নিচু, জল যদি এই আইল ছাড়িয়ে আসে প্রথমে নিচু বাড়িগুলোতেই ঢুকবে। তাই আজ থেকেই কিছু জিনিস ওপরে তুলে রাখবো। ধান কত আছে ঘরে? যা আছে সংসার চালানোর মতোই, বেশি কিছু নয়। তাহলে যতটা পারিস বাঁচিয়ে রাখ। ভাবছি বাঁশের মাচাটা আরও শক্ত করে দেবো। ভালো করবি। শুকনো কাঠ, চাল, লবণ যা আছে উঁচুতে রাখ। মা এসব বলছিল। সরলা বউ ঠাকুরানের বুদ্ধি আছে, উনি নদীকে চেনেন। ছোটবেলা থেকে নদীর সঙ্গে লড়াই করে এসেছেন। তো শিউলি তো শাপলা ছাড়া আর কিছু বোঝে না। ওর মনটা ওই ফুলগুলোর সঙ্গে বাঁধা। মেয়েটা যদি নিজের চোখে জমিটা ডুবে যেতে দেখে তাহলে খুব কষ্ট পাবে। কষ্ট তো হবেই, কিন্তু ওকে বাঁচিয়ে রাখাই আগে। এই কথাটাই মনে রাখিস। হরিপদ কাকা, যদি জল আরও বাড়ে আপনারা কোথায় যাবেন? আমাদের উঁচু ভিটে আছে, তবে গরুগুলো নিয়ে চিন্তা। মানুষকে আগে সরাবেন। জানি, কিন্তু গরু তো সংসারের সম্পদ। ঠিক, তবে বিপদে সব কিছুর হিসাব বদলে যায়। তুই একা সব সামলাতে যাস না, গ্রামের মানুষ একসঙ্গে থাকলে অনেক কাজ হয়। সত্যি কথা। আর সন্ধ্যার আগে বাড়ির মাচা শক্ত করে নে। ঠিক আছে, এখনই বাড়ি ফিরছি। ওরে অমল, আর কতটা জল উঠেছে? উঠোনের নিচু দিকটা ভিজে গিয়েছে। বলিস কি রে, ঘরে ঢুকে যাবে নাকি? এখনো না। এখনো না মানে? মাটি ভিজেছে, কিন্তু জল ঘরের দোরগোড়ায় আসেনি। ওরে, এই নদীর এমন শব্দ আগে কখনো শুনেছিস? ছোটবেলায় একবার শুনেছিলাম জল উঠেছিল, তবে আমাদের ঘরে ঢোকেনি। এবার ঢুকবে না তো?
জানি না মা। তুই জানি না বললেই যে আমার বুকটা কেঁপে ওঠে। সত্যি কথা না বলে কি লাভ? শোন তাহলে, যা যা দরকার গুছিয়ে রাখ। আমি মাচায় বেশিরভাগ জিনিস তুলে দিয়েছি। চাল, শিউলির কাপড় আর ওর বইগুলো সব তুলেছিস তো? হ্যাঁ, মাচার ওপর রেখেছি। যদি ঘরটা ছাড়তেই হয়, তখন থলেটা সঙ্গে নেব, যা বাঁচানো যায় বাঁচাবো, যা যায় যেতে দেবো। তুই এখনো ঘর ছাড়তে চাইছিস না বল? এই ঘরটা বাবা নিজের হাতে তুলেছিলেন। এই দেওয়ালে আমার শৈশব আছে। উঠোনে তুমি কত বছর সংসার করেছো। তাই বলে মাটির দেওয়ালকে আঁকড়ে মানুষকে বিপদে ফেলবি? না মা। তাহলে একটা কথা মনে রাখিস, সময় হলেই ঘর ছাড়বি। যদি তখন দেরি হয়ে যায়? তাই তো এখন থেকেই প্রস্তুত হতে বলছি রে। ঠিক আছে মা। জানিস বাবা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে এই সংসারটা ধরে রেখেছি। হাত যদি সব কিছু ভেঙেও যায়, আমি আবার শুরু করব, কিন্তু তোদের দুজনকে হারাতে পারবো না। মা, এমন কথা বলো না। সত্যি কথাই বলছি রে। সংসারের ধান, চাল, হাঁড়ি, পাতিল সব আবার জোগাড় করা যায়, কিন্তু মানুষ গেলে মানুষকে আর ফিরে পাওয়া যায় না। ঠিকই বলেছ মা। বাবা, তুই বাইরে গিয়ে একবার দেখে আয়, বৃষ্টির জল কত দূর আসলো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। বাবা, একটা কথা বলবো? বলো মা। আমরা যদি এই জমিটা ছেড়ে না যাই? জল তো বাড়ছে, এখানে থাকবো কিভাবে? এই শাপলাগুলোর মাঝখানে যদি ঘরটা একটু উঁচু করে বানাই? শাপলার ওপর ঘর বানাবি? শাপলা তুলে ফেলে নয় বাবা, শাপলাগুলো যেখানে আছে তার ওপর দিয়ে বাঁশের মাচা করলে। কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু জল তো আরো বাড়তে পারে। তাই তো, মাচাটা যত উঁচু করা যায় তত উঁচু করতে হবে। ও, মেয়েটা এতক্ষণ ধরে কি দেখছিল এবার বুঝতে পারছি। ঠাকুমা, দেখো না, এখানে শাপলা অনেক, কিন্তু ওই দিকে জমিটা একটু শক্ত। যদি সেখানে মোটা বাঁশ পুঁতে চারপাশে বাঁশের কাঠামো করি, তার উপর কাঠ বসিয়ে ঘর তুলতে পারি। তুই এসব কোথা থেকে ভাবলি? গতবার যখন বৃষ্টি হয়েছিল, আমি দেখেছিলাম জল বাড়লেও ওই জায়গাটার মাটি অনেকক্ষণ শক্ত ছিল। ঠিক বলেছে, ওই অংশটা একটা উঁচু, খুঁটি ভালো করে বসাতে পারলে মাচা বানানো সম্ভব। হ্যাঁ রে, বলি ঘরটা কি নিরাপদ হবে? নিচের অংশটা শক্ত করে বাঁধতে হবে, মাচা মাটি থেকে যথেষ্ট উঁচু করতে হবে, আর সিঁড়িটাও এমনভাবে বানাতে হবে যাতে জল বাড়লে খুলে নেওয়া যায়। শিউলি, তুই চাইছিস ঘরটাই শাপলার জমির ওপরে থাকুক? হ্যাঁ বাবা, জল বাড়লে আমরা উপরে থাকবো আর শাপলাগুলো নিচে থাকবে। কমল, মেয়েটার কথায় মায়া আছে, আবার বুদ্ধিও আছে। জানি মা, তবে শুধু মায়া দিয়ে ঘর বানানো যায় না। ঠিক, তাই বুদ্ধি আর শক্তি দুটোই লাগবে। কতটা উঁচু করতে হবে? এখনকার জলের চেয়ে অন্তত কয়েক হাত ওপরে, তবে নদীর অবস্থা দেখে আরো উঁচু করা ভালো। জানালাটা শাপলার দিকে থাকবে। সেটা কেন? সকালে ঘুম থেকে উঠে যেন শাপলাগুলো দেখতে পায়। ঘর বানানোর সময় তুই একদম কাছে যাবি না, জল আরো বাড়লে বিপদ হতে পারে। বাবা, আমাদের নতুন ঘরটা শাপলার মাঝখানে হবে। শাপলা নষ্ট না করে তাদের পাশে আর ওপরে মাচা তুলে হবে।
তাহলে এটা হবে শাপলার বাড়ি। নামটা মন্দ নয়। যে নাম যাই হোক, ঘরটা যেন শক্তপোক্ত হয়। শক্ত হবে, সবাই মিলে করলে শক্ত হবেই। তাহলে বন্যা যতই জল বাড়াক আমাদের ঘর আর শাপলা দুটোই থাকবে। তোর বুদ্ধি এবার সত্যিই কাজে লাগতে পারে। তবে মনে রাখিস, বুদ্ধি দেওয়া সহজ, কিন্তু ঘর বানানো অনেক কঠিন। তাই সাবধানে কাজ করবি। ঠিক আছে, বন্যার জল বাড়ার আগেই শাপলার জমির শক্ত অংশে উঁচু মাচার ঘর তুলব। আমাদের নতুন বাড়ি হবে শাপলার বুকের কাছে। বাবা, আমাদের ঘরটা সত্যি নদীর উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তবে এই ঘরটা শুধু শাপলা দিয়ে নয়, বাঁশ আর কাঠের মাচার ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু চারদিকে এত শাপলা যে মনে হচ্ছে পুরো বাড়িটাই শাপলা দিয়ে বানানো। হ্যাঁ রে, তোর সেই ছোট্ট বুদ্ধিটাই শেষ পর্যন্ত আমাদের মাথা গোঁজার জায়গা দিল। আমি তো শুধু বলেছিলাম শাপলাগুলো যেখানে আছে সেখানে যদি উঁচু করে ঘর বানাই। আর সেই কথাটাকে কাজে লাগাতে গিয়ে আমরা রাত জেগে বাঁশ বেঁধেছি, সেটা কিন্তু বলছিস না। বাবা, তুমি কি তখন ভয় পেয়েছিলে? খুব। নদীর জল যখন বাড়ছিল তখন মনে হচ্ছিল আমাদের পুরনো ঘরটা আর কোনোদিন দেখতে পাবো না। আমি তো ভাবছিলাম এত বছরের সংসার এক রাতেই শেষ হয়ে গেল। তখন কি তোমার কষ্ট হয়? না রে, ঘর মানুষকে সব সময় রক্ষা করতে পারে না। কখনো কখনো মানুষকেই নিজের বুদ্ধি দিয়ে নতুন ঘর তৈরি করতে হয়। আর সে নতুন ঘরটা শাপলার পাশে। হ্যাঁ, তোর জন্যই। শুধু আমার জন্য নয়, তোমাদের জন্য। ঠাকুমা, নিচে দেখো কত শাপলা একসঙ্গে ফুটেছে। খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখছি তো, সাদা গোলাপি সব একসঙ্গে। জল যতই বাড়ুক এই শাপলাগুলো আবার মাথা তুলছে। আমাদের ঘর ভেসে গেছে, ধান ভেসে গেছে, অনেক জিনিস ভেসে গেছে, কিন্তু আমরা তো ভাসিনি। কারণ আমরা একে অপরের হাত ছাড়িনি। একদম ঠিক। আপনজন পাশে থাকলে মানুষ খালি হাতে থেকেও নতুন করে শুরু করতে পারে। ঠিকই বলছো মা। এই ঘরটা ছোট ঠিকই, কিন্তু আমার কাছে অনেক বড় মনে হচ্ছে। কেন? কারণ এখানে তোদের দুজনকে নিয়ে আবার সংসার শুরু করেছি। বাবা বাবা, আজ রাতে আমরা তিনজন একসঙ্গে গল্প করব। তা কি নিয়ে গল্প করবি? এই শাপলার বাড়ির গল্প। তাহলে শুরু করো। এক ছিল ছোট্ট একটা মেয়ে, তার বাড়ির পাশে ছিল শাপলায় ভরা একটি জমি। একদিন নদীর জল বাড়তে বাড়তে সব কিছু ডুবিয়ে দিল, কিন্তু মেয়েটা হাল ছাড়লো না। সে বলল, শাপলাগুলো যদি জলের মধ্যে বাঁচতে পারে তাহলে মানুষও বুদ্ধি করে জলের উপরে ঘর বানিয়ে বাঁচতে পারে। তারপর সেই মেয়ের বাবা বাঁশ কেটে ঘর বানালো, ঠাকুমা সংসারের জিনিস গুছিয়ে দিল, আর তিনজন মিলে শাপলার বুকের কাছে নতুন জীবন শুরু করলো। গল্পটা তো বেশ ভালো। কারণ গল্পটা তো আমাদের। বাইরে নদী যতই বড় হোক, এই ঘরের ভেতর আমরা তিনজন আছি। এটাই আমাদের আসল বাড়ি।